আপনি একটি মিড রেঞ্জ অথবা হাই মিড রেঞ্জ স্মার্টফোন থেকে যা যা আশা করেন আমার হাতের এই স্মার্টফোনটি আপনাকে সবকিছুই দিবে। মডেলটা হচ্ছে আইকিউ নিও 10। নরমালি আইকিউ নিও 9 এর পরে এই নিও 10টি হচ্ছে নিও সিরিজের একদম লেটেস্ট এবং আপডেট মডেল। রিসেন্টলি বাংলাদেশে এসেছে অ্যারাউন্ড 5-7 দিন হবে। সো এর মাঝখানে আমাদের হাতে মোটামুটি 3-4 দিন আগেই চলে এসেছে। ফার্স্ট ইমপ্রেশন দিতে একটু সময় দেরি হয়ে গেল, বাট আজকের এই ভিডিওতে আমরা ফার্স্ট ইমপ্রেশনের সাথে সাথে একটু ওভারভিউ দেওয়ার ট্রাই করব। টুকটাক ব্যবহার করতে পেরেছি, ক্যামেরা, ডিসপ্লে, পারফরমেন্স, ব্যাটারি, ওভারঅল সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আপনাদের একটা ধারণা দেওয়ার ট্রাই করব। তার মাঝখানে থ্যাঙ্কস জানাতে চাই লাইট টেলিকমকে। তারাই আমাদেরকে এই ফোনটি এক্সপিরিয়েন্স করার জন্য পাঠিয়েছিল। তাদের কাছে এটি এখন অ্যারাউন্ড 46,000 টাকা সামথিং এ পাওয়া যাচ্ছে। সো প্রাইস সামনে কম অথবা বেশি হতে পারে। বক্স কন্টেন্ট হিসেবে আপনারা প্রথমত পেয়ে যাচ্ছেন 120 ওয়াটের অ্যাডাপ্টার এবং তার সাথে কেবল, সিম ইজেক্টর টুল, কিছু ইউজার ম্যানুয়াল, একটা সিলিকন কেস এন্ড ফাইনালি আপনাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। ফোনটি টোটাল 3টা কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে। আমাদেরটা হচ্ছে একটু ক্রিমি টাইপের এবং তার সাথে হচ্ছে অরেঞ্জ কালারের একটা শেড রয়েছে। এই ডিজাইনটা দেখলেই আপনার প্রথমত মাথায় চলে আসবে আইকিউ নিও সিরিজের কথা, কারণ আমরা এর আগের নিও 9টাও দেখেছি, সেটাও কিন্তু ভেগান লেদারে যেটা ছিল সেটার সাইড দিয়ে একটা হচ্ছে কালার বর্ডার ছিল, পেছনে এবং সাইডে টোটালি প্লাস্টিক বিল্ড। এর সাইডটা হচ্ছে অনেকটাই মেটালিক ফিনিশিং দেওয়া হয়েছে এবং দেখতেও অনেকটা কিন্তু এখানে ব্রাশ টাইপের একটা ফিনিশিং রয়েছে, দেখতে ভালোই লাগে। তবে এটা কিন্তু প্লাস্টিক বিল্ড এবং হচ্ছে এখানে আই থিঙ্ক কস্ট কাটিং করা হয়েছে কিছুটা। এবং যদি আমরা পেছনের ডিজাইনের কথা বলি, এটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। বিশেষ করে ক্যামেরা বামটা আইকিউ নিও 9 এ ছিল দুইটা আলাদা আলাদা, বাট এবার কিন্তু টোটাল দুইটাকেই একসাথে অ্যাডজাস্ট করা হয়েছে। তবে হাতে নিয়ে বেশ ভালোই কমফোর্ট লেগেছে আমার কাছে। সাইডটা একটু কার্ভ করা রয়েছে, যার জন্য কিন্তু ধরতে বেশ ভালোই লাগে। তবে সামনের দিকে আবার ফ্ল্যাট ডিসপ্লে। পোর্টস এন্ড বাটনগুলো সব ঠিকঠাক পজিশনে রয়েছে। ওপর দিকে শুধুমাত্র একটা এয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন। নিচের দিকে দুইটা সিম ব্যবহার করার সিম কার্ড ট্রে, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। ডিসপ্লের দিকে আসলে আইকিউ নিও 9 এর থেকে তেমন একটা চেঞ্জ পাবেন না আপনারা। সাইজে মোটামুটি সেম, সেই 6.78 ইঞ্চির একটা এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, যেটা কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্টেড, 144 হার্জ রিফ্রেশ রেট এবং HDR 10+ এর সাপোর্ট রয়েছে। এবং ব্রাইটনেসও কিন্তু 4500 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। তবে নিও 9 এর থেকে এটা ডিসপ্লের বেজেলটা একটু কম, 90.4% স্ক্রিন টু বডি রেশিও। স্পেকের সাথে সাথে এর পারফরমেন্সও কিন্তু একদমই টপ নচ, খুবই কালারফুল এবং ভাইব্রেন্ট পাঞ্চি কালার আউটপুট পাবেন। তার সাথে ভিউইং অ্যাঙ্গেলও কিন্তু যথেষ্ট ভালো ছিল। তার সাথে ইউটিউবে কিন্তু আপনারা 4K HDR কন্টেন্ট স্মুথলি 60 FPS এ প্লে করতে পারবেন, কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়াই। তার সাথে আগে নিও 9 থেকে 10 এ আপডেট হয়েছে এর আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টটি, যেটা কিন্তু আগের থেকে বেস্ট অ্যাকুরেট এবং ফাস্টার। এর মেন নজরটা দেওয়াই হয়েছে এর পারফরমেন্সের দিকে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের রিসেন্টলি লেটেস্ট বলা যায় 8 Gen 3 প্রসেসর এবং যার AnTuTu স্কোর কিন্তু 20 লাখ প্লাস। তার সাথে এতে রয়েছে UFS 4.0 স্টোরেজ টাইপ, যার জন্য কিন্তু এর স্কোরও এসেছে অ্যারাউন্ড 2 লাখের কাছাকাছি। তো সেই জায়গা থেকে বোঝাই যায় এর পারফরমেন্সটা কেমন হবে। একদম টপ নচ কোয়ালিটির পারফরমেন্স পাবেন। মোটামুটি এখন পর্যন্ত ফোনে বের হওয়া সব রকম গেমই ফুল সেটিং এ খেলতে পারবেন কোনো রকম প্যারা ছাড়াই। তার সাথে আমরা টুকটাক একটু গেমও খেলে দেখেছি, সেই জায়গা থেকে কিন্তু কোনো রকম ল্যাগ বা শাটারিং এর দেখা আমরা পাইনি। টুকটাক পাবজি খেলেছি, তার সাথে অ্যাসফল্ট 9 খেলেছি। ফুল ডিটেল রিভিউতে হয়তো এটা নিয়ে আরো আলোচনা হবে এবং খুব একটা হিটিং এর ইস্যু আমরা পাইনি। তবে পারফরমেন্স সেন্ট্রিক ফোন বানালেও আইকিউ কিন্তু ক্যামেরাতেও ছাড় দেয়নি। মেন সেন্সরটি 50 মেগাপিক্সেল, যেটা কিন্তু f1.8 এবং তার সাথে হচ্ছে একটা আলট্রাওয়াইড লেন্স রয়েছে 8 মেগাপিক্সেলের, যেটা f2.2। সো এটা দিয়ে কিন্তু আমরা ডেলাইটে বেশ ভালো শার্প এবং হচ্ছে কালারফুল ছবি পেয়েছি। খুব একটা ভিভিড কালার না, মোটামুটি ক্লোজ টু ন্যাচারাল ছবি দিচ্ছিল, যেটা কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই বেশ ভালো লাগবে। তার সাথে কিন্তু আমরা এখানে পোর্ট্রেটও দেখেছি, সেটার এইচ ডিটেকশন, তার সাথে কিন্তু ডিটেলের পরিমাণও বেশ ভালো ছিল, খুব একটা সফট করতে দেখিনি। সো এই জায়গা থেকেও কিন্তু আপনারা পোর্ট্রেটের বেশ ভালো কোয়ালিটির আউটপুট পাবেন এর মেন সেন্সরটি দিয়ে। তার সাথে কিন্তু ডাইনামিক রেঞ্জ এবং হচ্ছে লাইট ব্যালেন্সটা বেশ ভালো মতোই করতে পারছিল এর প্রসেসিং। ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে একটা 16 মেগাপিক্সেলের f2.8 অ্যাপারচারের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা দিয়েও কিন্তু আপনারা মোটামুটি ন্যাচারাল পিকচার আউটপুট পাবেন এবং ডিটেলের পরিমাণও বেশ ভালো ছিল। কালার ম্যানেজ কিন্তু ক্লোজ টু ন্যাচারালি দিচ্ছিল। তবে হচ্ছে আইকিউ এর একটু ফেসটা ব্রাইট করার প্রবণতা রয়েছে, যেটা কিন্তু এটা তো আমরা লক্ষ্য করেছি। তবে ডিটেল বেশ ভালো ছিল এবং ডাইনামিক রেঞ্জ, তার সাথে এক্সপোজার মেনটেনও টুকটাক ভালোই করতে পারছিল। এবং পোর্ট্রেটেও কিন্তু এইচ ডিটেকশন আমরা বেশ ভালো পেয়েছি এর ফ্রন্ট ক্যামেরা থেকে, তার সাথে সেখানে ডিটেলও কিন্তু ভালোই ছিল। তবে ফ্রন্ট ক্যামেরা নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারিনি আমরা ভিডিওতে গিয়ে, যেখানে মাত্র 1080p 30 fps এর সাপোর্ট রয়েছে। যেখানে 2024-25 সালে একটা স্ন্যাপড্রাগন 8 Gen 3 দিয়ে আসা ফোন, সেখানে আমরা মাত্র 1080p 30 fps এর ফ্রন্ট ক্যামেরা কোনোভাবেই মানতে পারছি না। অন্তত 60 fps বা 4K 30 fps এর সাপোর্ট থাকাই দরকার ছিল। এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে করা 1080p 30 fps এ।
সো কালার এবং হচ্ছে আপনারা এক্সপোজার ব্যালেন্স তার সাথে ওভারঅল সব কিছু দেখতেই পাচ্ছেন। স্ট্যাবিলিটি আমার কাছে মোটামুটি ঘাটতি মনে হয়েছে। আদারওয়াইজ এখানে হচ্ছে কালার কিন্তু মোটামুটি ন্যাচারাল এবং একটু হোয়াইট করতেছে ফেসটা। আদারওয়াইজ রিয়ার ক্যামেরা দিয়ে কিন্তু আবার 8K পর্যন্ত সাপোর্ট পাচ্ছেন, তাছাড়াও 4K 60 FPS এর সাপোর্ট রয়েছে। আমরা মোটামুটি ভিডিও করেও দেখেছি, স্যাম্পল আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে আমার কাছে মোটামুটি যথেষ্ট স্মুথ মনে হয়েছে। তার সাথে যদি আমরা হচ্ছে এখানে লাইট ম্যানেজ এবং তার সাথে কালারের কথা বলি, সেটাও কিন্তু বেশ ঠিকঠাক মতোই ম্যানেজ করতে পারছিল। খুব একটা ওভার স্যাচুরেটেড দেখিনি আমরা। এখানে কিন্তু মোটামুটি ক্লোজ টু ন্যাচারাল কালার আউটপুট দিচ্ছে ভিডিওর ক্ষেত্রেও, এবং ভিডিওটাও কিন্তু যথেষ্ট স্ট্যাবল রয়েছে। তো ভিডিওর ক্ষেত্রেও মোটামুটি ভালোই আউটপুট দিচ্ছিল টুকটাক ব্যবহার করে যতটুকু বুঝেছি। ব্যাটারিতে কিন্তু তারা আরো একটা বড় চমক দেখিয়েছে। মোটামুটি স্লিম একটা ফোন, তার সাথে কিন্তু ওজনের কথা বললে 199 থেকে 206 গ্রাম ওজন, এবং এই ফোনটিতে কিন্তু তারা ইমপ্লিমেন্ট করতে পেরেছে 6100 mAh এর ব্যাটারি। সো এখানে এটা করতে পেরেছে কারণ হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে সিলিকন কার্বন ব্যাটারি, যা কিন্তু ছোট ফর্ম ফ্যাক্টরেই কিন্তু অনেক বেশি এমএএইচ ক্যাপচার করতে পারে। সো দ্যাটস ওয়াই এখানে ফোনটা অনেক পাতলা বা এখানে অনেক হ্যান্ডি বানানোর পরেও কিন্তু তারা এত বড় একটা ব্যাটারি দিতে পেরেছে। তার সাথে কিন্তু 120 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। সো ওভারঅল বলা যায় এই দিক থেকেও কিন্তু বেশ একটা স্ট্রং পজিশনে থাকবে এই ফোনটি। তার সাথে 2025 সালের কথা মাথায় রেখে আগে থেকেই তারা কিন্তু লেটেস্ট একটা ওএস দিয়ে দিয়েছে এখানে, অ্যান্ড্রয়েড 15, এবং যেটা কিন্তু বেসড অন অরিজিন ওএস 5। সে জায়গা থেকে কিন্তু আপনারা বেশ ফ্লুয়েন্ট একটা ইউজার এক্সপিরিয়েন্স পাবেন এবং খুব একটা ব্লোটার আপনারা দেখতে পাবেন না। তবে আমাদের হাতের ফোনটি যেহেতু চাইনিজ রোমে, সেক্ষেত্রে চাইনিজ অনেকগুলো অ্যাপ্লিকেশন পাবেন যেগুলো চাইলে আপনারা আনইনস্টল করে দিতে পারেন। এবং চাইনিজ রোম হিসেবে আমরা জানি যে একটু নোটিফিকেশন ইস্যু রয়েছে, যেটা হয়তো আমরা ডিটেল রিভিউতে গেলে মোটামুটি বলতে পারবো। আদারওয়াইজ খুব একটা প্রবলেমে আমরা পড়িনি এই 2-1 দিন ব্যবহার করে। তবে প্লে স্টোরটা বাই ডিফল্ট হিসেবে থাকবে না, আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো মোটামুটি সবকিছু নিয়ে যদি আমরা সামারি টানি, তাহলে আমাদের কাছে মনে হয় যে 2025 সালকে সামনে রেখে কিন্তু এই ফোনটা বাজেট রেঞ্জের মধ্যে গেমারদেরকে টার্গেট করে বেস্ট একটা ভ্যালু ফর মানি ফোন বানিয়েছে আমার কাছে যতদূর মনে হয়েছে। যেটা কিন্তু আপনারা প্রত্যেকটা জায়গাতেই লক্ষ্য করবেন, এর ভালো ডিসপ্লে, স্পিকার সেটআপ, ব্যাটারি, তার সাথে হচ্ছে পারফরমেন্স এবং ক্যামেরাতেও মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পজিশনে থাকবে আমার যতটুকু মনে হচ্ছে। আদারওয়াইজ বাকি ডিটেলস রিভিউ তো ইনশাআল্লাহ সামনে আপনারা পাবেন। সেই পর্যন্ত সাথে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।